আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। কিছুতেই বিএনপির ভয়টা যে যাচ্ছে না তার প্রমাণ দিয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির এই সিনিয়র নেতা এক সভায় দাঁড়িয়ে বলে বসেছেন যে যদি জুলাইয়ের যে ঐক্য বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টির মধ্যে সেই ঐক্য যদি ভেঙে যায় তাহলে নাকি শেখ হাসিনা হঠাৎ করে ঢাকা শহরে প্যারাশুট দিয়ে নেমে পড়বেন। মানে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন বলেছেন, অথচ প্রায় প্রতিদিনই যে এই আশঙ্কার মধ্যে বিএনপি সরকারের এবং বিএনপির নেতাদের দিন কাটছে যে কবে জানি তিনি চলে আসেন। প্রতিদিনই প্রায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এ খবর আরো জোরে সোরে বাংলাদেশে আসতে থাকায় বিএনপি সরকার খুব হকচকিয়ে পড়েছে। মানে বিএনপি দল হিসেবে এবং সরকারে একরকমের স্তম্ভিত হয়ে পড়েছে যে ঠিক কিভাবে এখন তারা শেখ হাসিনার বাংলাদেশে আসা আটকাবে তার কোনো পথ খুঁজে পাচ্ছে না। তার মধ্যে সার্জিও গোরের সফর থেকে শুরু করে কোনো জায়গা থেকেই খুব ভালো কোনো খবর আসছে না। এই অবস্থায় বিএনপি সরকার সবেমাত্র আগস্ট মাসের শুরুতে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যাতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাত্রলীগ কোনোভাবে আগস্ট মাসে কোনো শোকের কর্মসূচি টুচি পালন করতে না পারে এবং সেজন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে সারা দেশে। এই অবস্থায় হঠাৎ করে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নিজেই বলেছেন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে যে কি হয়েছে, কেন হঠাৎ করে সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করতে হবে, সেই সালাউদ্দিন আহমেদ নিজেই সংবাদ মাধ্যমকে দুদিন আগে বলেছেন যে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে আওয়ামী লীগ ঠেকাতে। আর আজকেই তিনি আবার বলেছেন মনে তো হচ্ছে না 5ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের কিছু করার মুরদ আছে এবং সর্বোচ্চ সতর্কতা জারিটা নাকি একটা রুটিন কাজ। মানে কোন সময় যে কি বলবেন এবং কখন যে কি ব্যাখ্যা দিচ্ছেন, আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন সেটা বলবেন, শেখ হাসিনার ফিরে আসার খবরে এক রকমের বিব্রত বিপর্যস্ত সেটা প্রকাশ করবেন, মানে যথাযথ সব ব্যবস্থা নেবেন যাতে কিছুতেই আওয়ামী লীগ ফিরতে না পারে, নাকি আসলে আওয়ামী লীগের মুরাদ নাই, না না শেখ হাসিনা ফিরবেন না, এসব রাজনৈতিক স্টানবাজি এগুলো বলবেন। এই অবস্থানটা কিছুতেই বিএনপি সরকার কিংবা বিএনপির শীর্ষ রাজনীতিকরাও এখনো ঠিক করে উঠতে পারছেন না। যেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে আওয়ামী লীগের নাকি মুরাদ নাই 5ই আগস্টের মধ্যে কিছু করার, মানে এমন না আওয়ামী লীগ কোনো রকম তাদের দেশে ফিরবে, এটাকে বিএনপি আওয়ামী লীগ বিরোধী শক্তি শেখ হাসিনা বিরোধী শক্তি হুমকি হিসেবে দেখছে বটে, কিন্তু শেখ হাসিনা হুমকির সুরে ভুলেও কোনো সংবাদ মাধ্যমকে এই দেশে ফেরার কথাটাও কিন্তু বলেন নাই। মানে তার প্রতিপক্ষরা তাতে ভয় পাচ্ছে কিন্তু উনি কিন্তু ভয় দেখানোর জন্য বলেন নাই। উনি সবগুলো সংবাদ মাধ্যমকে বলছেন যে আমি জানি আমার উপর মৃত্যুদণ্ডের রায় আছে, আমি গেলে আমাকে ফাঁসি দিয়ে দিতে পারে, আমি গেলে আমাকে কারাবরণ করতে হতে পারে, আমাকে খুনও করা হতে পারে, মানে আই মে বি কিল্ড, আমাকে হত্যাও করা হতে পারে, কিন্তু আমি দেশে যাবই কারণ দেশের জনগণের আমাকে দরকার, এমন ধারায় উনি কথা বলছেন। এবং উনি প্রথম যেই সাক্ষাৎকারে ঘোষণা দিলেন উনি ডিসেম্বরে ফিরবেন, উনি মোটেও বলেন নাই আমি দেখে নেব কে আমাকে কি করতে পারে, আমার দল এসে লাখ লাখ মানুষ এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে যাবে। উনি কি বলেছেন? উনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে দেশে ফিরে তিনি আদালতে, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণের কথা ভাবছেন এবং তিনি একা ফিরবেন না, তার দলের আরো নেতাদের নিয়ে ফিরবেন এবং দেশেও হামলা মামলার ভয়ে সারা দেশে যত নেতাকর্মীরা আছে তিনি তাদেরও বলেছেন যে তারাও যেন একটা দিনে আসে এবং তারা সকলে মিলে আত্মসমর্পণ করতে চান। এহেন অবস্থায়ও কিছুতেই বিএনপির ভয়টা যে যাচ্ছে না তার প্রমাণ দিয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির এই সিনিয়র নেতা এক সভায় দাঁড়িয়ে বলে বসেছেন যে যদি জুলাইয়ের যে ঐক্য বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টির মধ্যে সেই ঐক্য যদি ভেঙে যায় তাহলে নাকি শেখ হাসিনা হঠাৎ করে ঢাকা শহরে প্যারাশুট দিয়ে নেমে পড়বেন। মানে
শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন বলেছেন, অথচ প্রায় প্রতিদিনই যে এই আশঙ্কার মধ্যে বিএনপি সরকারের এবং বিএনপির নেতাদের দিন কাটছে যে কবে জানি তিনি চলে আসেন। কারণ এর মধ্যে আবার খবর বেরিয়েছে যে আওয়ামী লীগ নাকি সভা করছে শেখ হাসিনার নির্দেশনায়, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যে ডিসেম্বরেই কেন ফিরতে হবে। নেত্রী বলেছেন ডিসেম্বরের মধ্যে ফিরতে হবে, এর আগেই পরিস্থিতি হয়ে যেতে পারে, তাদের নেত্রী এমনটাই আশা করছেন। কাজেই তিনি চান এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে। সম্ভবত এই খবরেই কিনা জানি না, নাকি তারাও আঁচ করতে পারছেন দেশি বিদেশি চাপে যে পরিস্থিতিটা এমন শেখ হাসিনা সত্যিই হঠাৎ ঢুকে পড়তে পারেন। না হলে কেন হঠাৎ করে রুহুল কবির রিজভী আহমেদ এমন একটা কথা বলে বসবেন যেদিন কিনা তারই স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না না আওয়ামী লীগের কোনো মুরাদ নাই। সেদিন তিনি রক্ত ঝরা জুলাইয়ে নার্সদের অবদান এরকম একটা আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আপনারা শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন, জামাতে ইসলামীকে বলেছেন। কারণ জামাতে ইসলামী তো সরকার পতন হয়ে যাবে, 17 মাসও থাকতে পারবে না, শেখ হাসিনা 17 বছর থেকেছেন, এসব কথা বলে রীতিমতো সভা করছেন। জামায়াতের আমির বলেছেন যে দেশে তো দুর্নীতি আরো বেড়ে গেছে, সবাই বলছেন সবাই নাকি দুর্নীতি করছেন, শুধু তারেক রহমান করছেন না, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী, তার নির্দেশনা ছাড়া কি দুর্নীতি হতে পারে? কাজেই এই দুর্নীতিবাদ চাঁদাবাজ সরকারকে তারা থাকতে দেবেন না। জুলাইয়ের আদর্শ, জুলাইয়ের নীতি একদম ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে সরকার ক্ষমতায় থাকলে, এবং তার মধ্যে আবার জুলাই সনদও এরা মানছে না, পাশও করছে না। কাজেই জামাত তো ডাক দিয়ে দিয়েছে সরকার পতনে। এখন রুহুল কবির রিজভী আহমেদ বলছেন এভাবে বিভেদ বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন এবং তিনি প্যারাশুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন। মানে ভাবতে পারেন এদের আতঙ্কটা কোন জায়গায় গেছে। শেখ হাসিনা বলছেন তিনি আদালতে আত্মসমর্পণ করতে আসবেন, সেটা শুনে আবার আদালতে আত্মসমর্পণ করতে আসতে হবে তাকে যে আদালত তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু আবার বলে রেখেছেন না না শেখ হাসিনা চাইলেই নিজে নিজে আসতে পারবেন না, তাকে প্রত্যর্পণের মাধ্যমে আসতে হবে। তিনি নিজের মতো করে নিজের দেশে কেন তিনি নিজের মতো করে ফিরতে পারবেন না? রিজভী আহমেদ থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দ, মানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি আমিনুল ইসলাম, তিনিও তো বিএনপি নেতা ছিলেন, মানে এরা কেউই আসলে শেখ হাসিনা একটা স্বাভাবিক দণ্ডপ্রাপ্ত নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা হিসেবে দেশে ফিরবেন, তার যা পরিণতি ভোগ করতে হবে সেটা মাথায় রেখেই ফিরবেন, এই বিষয়টাই কিছুতে হিসাব মিলাতে পারছেন না। কারণ তারা জানেন শেখ হাসিনা ফিরলে সত্যি যেই পরিমাণ জনগণ হয়তো রাস্তায় নেমে আসবে, সেই জনগণকে প্রতিরোধ করবার শক্তি এখন আসলে তাদের সেই জুলাই ঐক্যের নাই। মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তো বলে বিএনপির কোনোদিনই আওয়ামী লীগকে হটানোর শক্তি ছিল না। বিএনপির নেতা তখন ছিলেন লন্ডনে যখন তারা শেখ হাসিনাকে হটিয়েছেন, এবং তারা বলেন যে তারা পেরেছেন কারণ তাদের সেই জনবল লোকবল আছে। আর ইউনূস তো বলেই দিয়েছেন যে কি ধরনের মেটিকুলাস ডিজাইনে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ওরকম লোকবল, জনবল এবং রাজনৈতিক বল হলো। তাহলে বিএনপি তো আসলে জানে যে আওয়ামী লীগ পথে নেমে এলে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সত্যি যদি ফিরে যান, এই সংকট কাটিয়ে উঠে ফাঁসির মঞ্চে উঠতে, তাহলে হঠাৎ করে রাজনীতিটা এমন ভাবে পাল্টে যাবে, এই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সাজিয়ে গুছিয়ে মাত্র বসা গেছে ক্ষমতায়, এবং সাথে আবার কিছু সিট দিয়ে, আসন দিয়ে একটা বিরোধী দলও তৈরি করে নেওয়া গেছে। সেখানে জুলাইয়ের তরুণদেরকেও তো বিএনপি ভাগ দিয়েছে। সেই জুলাইয়ের ভাগ পাওয়া তরুণেরা এখন কি করে সেটা মনে রাখছে না। এই সব মিলিয়ে বিএনপি বিপর্যস্ত। এবং কেন বিএনপি ছাত্র দল, যুব দলের নেতা কর্মীদেরকে শহরে শহরে জুলাই পদযাত্রা করা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে পেটাতে হচ্ছে, ধাওয়া দিতে হচ্ছে,
তাদের গাড়ি ভাঙচুর করতে হচ্ছে, তারা বুঝতে পারছেন না, কারণ না করেও উপায় নাই। শুধুমাত্র যে জাতীয় নাগরিক পার্টির নেতারা এখন তারেক রহমান সম্পর্কে, মির্জা ফখরুল সম্পর্কে, মানে বড় বড় নেতাদের সম্পর্কে কটু কটু কথা বলছেন তাই নয়। তারেক রহমানকে চাঁদাবাজ, লন্ডনে থাকা লোক, অনেক টাকা নিয়ে চলে গিয়েছিলেন, এখনো তিনি হাওয়া ভবন পরিচালনা করছেন, তার ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে এসব কথা বলছেন। শুধু তাই নয়, তারেক রহমানের স্ত্রী কন্যা রাষ্ট্রের টাকায় কিভাবে এত সরকারি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সেসব প্রশ্ন তুলছেন। তারেক রহমানের স্ত্রী কন্যাকে নিয়ে তাও এ ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু শহরে শহরে গিয়ে বিএনপির নেতাদের, এমপিদের স্ত্রীদের নিয়ে যেসব কথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারিরা, এরপরে এই নেতাদের গায়ে হাত না তুললে বা অন্তত মার দিতে চাই এমন একটা ব্যবস্থা না করলে, এমন একটা মানে ধাওয়া পাল্টা ধাওয়া না করলে বিএনপি ছাত্রদল যুবদলের আর কোনো অস্তিত্ব থাকে না। কাজেই তারা একটা চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন শহরে জাতীয় নাগরিক পার্টিকে ঠেকিয়ে দেবেন সেটা ভাবার, কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে যে ঠেকাবেন সে সাধ্য আবার তাদের নাই। কারণ তারেক রহমান জানেন আওয়ামী লীগ চলে এলে রাজনীতিতে, শেখ হাসিনা ফিরে এলে তার দলের সামর্থ্য নাই যে তারা শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে থামাবেন। কাজে তিনি ভরসা করছেন যে ম্যাজিকে 2024-এ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি, মানে এই তরুণ দল আওয়ামী লীগের শাসনের অবসান ঘটিয়েছে, সে ম্যাজিক নিয়ে তারা বিএনপির পাশে থাকবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর সেই রকম নমুনা দেখা যাচ্ছে না। তারা মুখ খুলে, প্রাণ খুলে তারেক রহমান সরকার, তারেক রহমানের স্ত্রী কন্যা, বিএনপির সকল নেতাদের স্ত্রী কন্যাদের নিয়ে যা ইচ্ছা তাই বলছেন। সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করে 1 তারিখে ঘোষণা দিয়েছে যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে, সেজন্যই নাকি পুলিশের উপর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ওই সর্বোচ্চ সতর্কতার ভাষা যদি পড়েন তখন আবার অবাক হয়ে ভাববেন যে এটা কি আসলে নাশকতা বন্ধের জন্য নাকি পুলিশকে সিকিউর রাখার জন্য। ওই পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তায় বলা হয়েছে দায়িত্বরত অবস্থায় কোনো কারণে পুলিশের যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্কিং করতে হবে, এবং বলা হয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা সহ সারা দেশে পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন সরকারি যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে এমন আশঙ্কায় মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। আগস্ট শোকের মাস, মানে আওয়ামী লীগ সেটা 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিন, সেই দিনটিকে ধরে পুরো আগস্ট মাস জুড়ে তারা শোক পালন করে। তার সাথে এই যে পুলিশের কোনো টহলরত কর্মকর্তাদের বলা হয়েছে একা একা চা খেতে যাওয়া যাবে না, কোনো কোনায় একা যাওয়া যাবে না, সবসময় দল বেঁধে চলতে হবে, গাড়ি নিরাপদ স্থানে পার্কিং করতে হবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। খুবই রহস্যজনক যে এই আশঙ্কা, এই গোয়েন্দা তথ্য সত্যিই কি নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ এরাই করবে বলে গোয়েন্দাদের তথ্য, নাকি আসলে এই সরকারের আরো অনেক বিরোধী পক্ষ এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন, যে কারণে সালাউদ্দিন আহমেদ এখন সংবাদ মাধ্যমের সামনে বলছেন না না আওয়ামী লীগ পারবে না, আওয়ামী লীগের সেই মুরাদ নাই। ওদিকে রুহুল কবির রিজভী আহমেদ যে জুলাই ঐক্যের ডাক দিচ্ছেন, না হলেই যে হাসিনা নামবেন প্যারাশুট দিয়ে, ভাবে সাবে মনে হচ্ছে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতাদের ওই নিয়ে কোনো চিন্তা নাই। এখন তাদের আপাতত চিন্তা বিএনপি সরকারকে বিব্রত করা এবং বিএনপি সরকারকে আরো উস্কানো, এবং যেমনটা তারা বলেন বিএনপিকে, হাসিনাকে নামিয়েছি, এবার তারেক রহমানকে নামিয়ে ছাড়বো। তারা সারা দেশে স্লোগান দিচ্ছেন, শুধু তাই নয়, তারেক রহমান, হাসিনা, ফ্যাসিবাদ মানি না, ফ্যাসিবাদ মানি না। তাই নয়, নাসিরউদ্দিন পাটোয়ারি এখন চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তৃতা করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এই চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ নিয়ে যে বক্তৃতায় দাঁড়িয়েছেন, সেটা আবার সকল সংবাদ মাধ্যমে খবর হয়েছে, কারণ তিনি প্রতিবাদ করেছেন হবিগঞ্জে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার প্রতিবাদ ও তার প্রতি সংহতি জানাতে। সম্প্রতি ভারতীয় একজন প্রাক্তন কূটনীতিকের সাথে সার্জিও গোরের
বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আজকে প্রধানত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, পাশাপাশি শেখ হাসিনা যে ফিরছেন, কিসের উপর ভিত্তি করে তিনি ফিরবেন, কবে ফিরবেন, এই বিষয়ে কিছু প্রাসঙ্গিক আলোচনা থাকবে। শেষ পর্যন্ত সাথে থাকা প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতেই সার্জিও গোরের একটা এক্স হ্যান্ডেলের টুইটের ব্যাপারে বলি। গত দুদিন ধরে সার্জিও গোরকে নিয়েই কথা বলছি। আসলে এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক ভাবেই এই নামটি বারবার আসছে। সার্জিও গোর চলে যাবার সময় তিনি তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলেছেন যে বর্তমান সরকারের সাথে তাদের যে পারস্পরিক পার্টনারশিপ এবং অর্থনৈতিক যে সম্পর্ক সেটা আরো জোরদার করার কথা বলেছেন এবং তিনি এই দুই দেশের সম্পর্ক, এই যে গতানুগতিক একটা টুইট করেছেন। এই টুইটে উল্লসিত হয়ে অনেকেই দেখলাম যে দেখো যে আওয়ামী পন্থীরা গুজব ছড়াচ্ছে, আসলে কি এই টুইটেই তো সে বলে গেছে যে সরকারের সাথে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে টুইটে বলা হয়েছে। আমি একটু ফিরে যেতে চাই 2024 সালের মে মাসে। সেই সময়ে বাইডেন প্রশাসনের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন। তিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়েই তিনি আলোচনা করেছেন এবং এই সার্জিও গোর যে টুইট করেছেন অনেকটা একই ভাষা ছিল ডোনাল্ড লুর। কিন্তু এখন আমরা জানি যে ডোনাল্ড লু মে মাসে এসেছিলেন আসলে রেজিম চেঞ্জের যে জঙ্গি অভ্যুত্থান সেটার ফাইনাল মিটিং করতে। সবার সাথে তিনি মিটিং করে গেছেন, এমনকি এখন ইনফ্লুয়েন্সার লেভেলে পর্যন্ত তিনি মিটিং করেছেন। সুতরাং তারা এক্স হ্যান্ডেলে কি টুইট করলো, কি বিবৃতি দিল, সেটি শেষ কথা নয়। বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট রেজিম চেঞ্জের পর থেকে ভালো নেই। যতগুলো ইন্ডিকেটর আছে একটা দেশকে আপনি ভালো বলবেন, ডেমোক্রেসি বলেন, ইকোনমিক ইন্ডিকেটর বলেন, সোশ্যাল ইন্ডিকেটর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, মানবাধিকার বলেন, বিচার ব্যবস্থা বলেন, কোন ইন্ডিকেটরে বাংলাদেশ 2005 সালের 5ই আগস্টের পর থেকে সামনে এগিয়েছে? এখন প্রত্যেকটা দেশ, বিশেষ করে এই পশ্চিমা দেশগুলো, তাদের কিন্তু একটা ইনফরমেশন সোর্স আছে। বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি কি তারা তাদের দূতাবাস এবং নিজস্ব চ্যানেলে ইনফরমেশনটা নেয়। ধরেন আমেরিকা জানে বাংলাদেশে আসলে কি হচ্ছে, তাদের স্বার্থ রক্ষায় তারা কতটুকু কথা বলবে, কতটুকু অ্যাক্ট করবে সেটা আলাদা। বাংলাদেশের প্রকৃত অবস্থা জানার জন্য আমেরিকার সরকার বাংলাদেশ দূতাবাসে ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার আছে তার মুখের দিকে তাকায় বসে থাকে না। প্রেস মিনিস্টার ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়ে যদি মনে করে যে আমেরিকান গভর্নমেন্ট ওইটার উপরেই ডিপেন্ড করে বসে আছে, তাহলে বলতে হবে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা 5ই আগস্টের আগে অনেক ফেসবুক সেলিব্রিটি দেখেছিলাম, তারা একটা স্ট্যাটাস দিলে লাখ লাখ রিয়াকশন হইতো। এখন তারা স্ট্যাটাস দিলে ওইটা 100-এর ঘরে নেমে গেছে, কমেন্টস তো পড়েই না, যতগুলো কমেন্টস পড়ে সেগুলো খুবই নেগেটিভ। এই কথাগুলো এই কারণেই বললাম যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে বাংলাদেশকে কেন্দ্র করে যেসব বিশ্বের দেশগুলো ভাবে তারা নতুন করে ভাবছে। যে ইউরোপিয়ান ইউনিয়ন ডক্টর ইউনূসের কোনো অন্যায় চোখে দেখতো না, তারাও কিন্তু এখন নড়ে চড়ে বসেছে এবং তারা আর আগের মতো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না। তো একথা এই কারণেই বলছি যে সম্প্রতি সার্জিও গোর একজন ভারতের এক্স ডিপ্লোম্যাটের সাথে কথা বলেছেন এবং তিনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের মূল্যায়ন সঠিক ছিল না, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিটার ব্যাপারেও
আমাদের মিসলিড করা হয়েছিল। এখানে আরেকটু প্রাসঙ্গিকভাবে বলি যে 2024 সালে যখন এই রেজিম চেঞ্জের জঙ্গি অভ্যুত্থানটা হয়, তখন আমেরিকার ক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন, মানে ডেমোক্র্যাটরা। এই ডেমোক্র্যাটের বিল ক্লিন্টন ফ্যামিলির সাথে ডক্টর ইনুসের পার্সোনাল রিলেশন ছিল, এবং ডক্টর ইনুস তখন সরাসরি লবিস্ট ফার্মের মাধ্যমে এবং বিভিন্ন মেশিনারিজ কাজে লাগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার এগুলো সম্পর্কে ব্যাপক অপপ্রচার করেছে, ব্যাপক ভুল তথ্য দিয়েছে, এবং যার ফলে এই রেজিম চেঞ্জ এবং রেজিম চেঞ্জের পরে আজকে বিশ্ব দেখতেছে যে এখানে তো জঙ্গিবাদের উত্থান হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ ইজ গোয়িং ডাউন সেটা না, এই জঙ্গিবাদের উত্থানের সাথে সারা বিশ্বের শান্তি, নিরাপত্তা, সাউথ এশিয়ার স্থিতিশীলতা জড়িত। এবং এই জায়গাটায় নড়ে চড়ে বসেছে বিশ্ব যে বাংলাদেশ কি আরেকটা আফগানিস্তান হবে, বাংলাদেশ কি আরেকটা সিরিয়া হবে। এই যে ভারতের এক্স ডিপ্লোম্যাটের কথা বললাম, উনি একটা প্রোগ্রামে আসবে বলে আমরা তার সাথে যোগাযোগ করছি। আপনারা জানেন যে আগামী 5ই আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ায় একটা সেমিনার হবে, আলোচনা সভা বলেন যাই বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটা আলোচনা হবে। সেই আলোচনায় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় থাকবেন, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল থাকবেন, ক্রিকেটার সাকিব থাকবেন, আরো অনেকেই থাকবেন। এবং ধারণা করা হচ্ছে যে ওই মিটিং এ শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন, তার দেশে ফেরার ব্যাপারে কথা বলবেন। এটা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। আগস্ট মাসেই আবার দিল্লিতে আরো 3টা প্রোগ্রাম হবে। ইউরোপের হ্যান্ড ইন হ্যান্ড একটি মানবাধিকার সংস্থা আছে, তারাও এই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে একটা মিটিং করবে এবং আরো 2টো প্রোগ্রাম করবে একটা ইউনিভার্সিটিতে, এবং সেখানে ইউরোপের অনেক ডিপ্লোম্যাটরা আসবে। সো পুরো অগাস্ট মাস জুড়ে আমরা কিন্তু এই আলোচনাগুলো শুনবো, বাংলাদেশ বিষয়ক আলোচনা, এবং আরো তথ্য পাবো। তো ওই আগস্টের প্রোগ্রামেই ওই এক্স ডিপ্লোম্যাটকে স্পিকার হিসেবে ইনভাইট করার জন্যই মূলত আমরা যোগাযোগ করেছিলাম। তো তখন এই ইনফরমেশনটা পেলাম, এবং এক্স ডিপ্লোম্যাট এটা নিয়ে পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন। এটা একটি ব্রিটিশ দৈনিক পত্রিকায়। আমরা ধারণা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে। সেইখানে এই সার্জিও গোরের সাথে তার যে কথোপকথন, এবং সার্জিও গোর মনে করেন যে শেখ হাসিনার এখন আসলে বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে আওয়ামী পরিবার বা আওয়ামী পক্ষে যেমন, আওয়ামী বিপক্ষে বা প্রতিপক্ষেও কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা গেছে। হ্যাঁ, কেউ আনন্দে উদ্ভাসিত, উদ্বেলিত, কেউ প্রতীক্ষা করছে, কেউ ভয় কাঁপছে। এবং প্রতিপক্ষ, বিশেষ করে জামাত তো এখন মোটামুটি রাজনীতিতে ডাউন। এই যে খাদে পড়ছে, যে কাম, লালসা, যৌনতা, পর্ণ ছবি, এসবের যে খাদে পড়ছে, সেখান থেকে জামাত কিভাবে উঠবে সেটা ভিন্ন বিষয়। কিন্তু বিএনপির ভেতরেও কিন্তু একটা ভয় ঢুকে গেছে। এই যে শনিবার দিন স্থায়ী কমিটির মিটিং হলো, এ সম্পর্কে সামান্য হিন্টস দিয়েছিলাম গতকাল। সেখানে মন্ত্রীদের সমালোচনা হয়েছে, কিছু মন্ত্রীকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, অনেককে নতুন করে মন্ত্রী পরিষদে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে রিজভী ভাইকেও একটা বলা হয়েছিল যে আপনিও একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তখন রিজভী ভাই বলেছে মন্ত্রিত্ব দিয়ে কি হবে, সরকারি তো যেখানে থাকবে না। তার মানে একটা ভয়, একটা আলোচনা তাদের ভেতরে শুরু হচ্ছে। এবং শেখ হাসিনা যদি ফেরে, শেখ হাসিনা কি শুধুমাত্র এই সার্জিও গোরের উপরে নির্ভর করে ফিরবেন, পশ্চিমা রাষ্ট্রসমূহের উপরে নির্ভর করে ফিরবেন? আজকের রাজনৈতিক বাস্তবতায় আমাদের আন্তর্জাতিক সমর্থন দরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিল্লিতেও যখন কথা বলেছি, শেখ হাসিনার কিন্তু প্রধান ভরসার জায়গা বাংলাদেশের মানুষ। তিনি বলেছেন যে আমি বাংলাদেশের মানুষের উপরে আস্থা রেখে দেশে ফিরবো, এবং বাংলাদেশের মানুষের কাছেই ফিরবো, এবং বাংলাদেশের মানুষ আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মানে একজন জনদরদি, গণবান্ধব নেতার মতোই কথা বলেছেন তিনি। এবং এখন অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন,
সেদিন তাকে রিসিভ করতে কত লোক যাবে? কেউ বলেন 1 কোটি, কেউ বলেন 2 কোটি, অথচ 5 লাখ লোকও যদি যায় তাহলে কিন্তু ওই ওই শহরটা যেখান থেকে তিনি ঢুকবেন বাংলাদেশে, সেই জায়গাটা কিন্তু একটা মানে অচল অবস্থা তৈরি হয়ে যাবে। তার মানে জনগণের উপরে আস্থা রেখে শেখ হাসিনা ফিরছেন। সহযোগী শক্তি হিসেবে বিদেশি সমর্থন, আহ, প্রতিবেশী রাষ্ট্রের সমর্থন, এগুলো ইটস অল ফাইন, বাট শেখ হাসিনার আস্থার মূল জায়গাটা হলো বাংলাদেশের মানুষ। এবং গত 2 বছরে এত অত্যাচার নির্যাতনেও কিন্তু আওয়ামী লীগ ভেঙে পড়েনি, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে, তৃণমূল আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়েছে। এবং আমার ধারণা 1981 সালের 17ই মে দেশে আসার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার যে জনপ্রিয়তার গ্রাফ যদি করি, তাহলে এখন নিঃসন্দেহে তিনি মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। তার জনপ্রিয়তার গ্রাফ এখন অনেক উঁচুতে। সো শেখ হাসিনা ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু এখন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন কিংবা তার আগে ফিরবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং দেশে ফেরার আগে তিনি একটু আজমির শরীফে যেতে চান। আজমির শরীফে বঙ্গবন্ধুও গিয়েছিলেন, নেত্রী অনেকবার গিয়েছেন। তো এবার যদি তিনি যান আজমির শরীফে, তো বঙ্গবন্ধু যে আজমির শরীফে গিয়েছিলেন তার একটা ছবি কিন্তু আছে, এবং ছবিটা আমাদের কাছে আছে। আমরা সেই ছবিটা প্রিন্ট করে বাধাই করে আমি বাংলাদেশ থেকে সেটা নেত্রীর কাছে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি।